আমন্ত্রণ সবাইকে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই ৩ দিন একই সময়ে আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুরের সীমান্তে ১৫ বছর বয়সী ফেলানী খাতুনকে হত্যার পর তার লাশ দীর্ঘ সময় কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখে বিএসএফ। কাঁটাতারে ঝুলে থাকা লাশ দেশ বিদেশের গণমাধ্যমে প্রবল আলোড়ন তুললেও শাস্তি হয়নি সংশ্লিষ্ট বিএসএফ সদস্যের। সেই ঘটনার ১৩.৫ বছর পর গেল ১ সেপ্টেম্বর মৌলভীবাজারের কোলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে খুন হলেন ১৪ বছর বয়সী স্বর্ণা দাস। চলতি বছর বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারায় এক বিজেপি সদস্য। সারা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমান্ত হিসেবে স্বীকৃত বাংলাদেশ ভারত সীমান্ত মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে চলতি বছর এখন পর্যন্ত সীমান্তে বিএসএফের হাতে প্রাণ গেছে ১৫ জন বাংলাদেশির। ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৪ বছরে ৫৯৪ বাংলাদেশি বিএসএফের গুলিতে বা নির্যাতনে মারা গেছেন। ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে বারবার সীমান্ত হত্যা, শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার কথা বললেও তা মানা হয়নি কখনোই। সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশিদের হত্যার বিষয়টিকে নিশ্চয়তা আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সীমান্তে বিএসএফের গুলিতে যাঁরা হত্যার শিকার হন তারা কেউই ভারতের ভূমি দখল করতে যান না। এছাড়া সীমান্তে পিঠ প্রদর্শন না করে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে বিজেপিকে নির্দেশ দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। এদিকে বাংলাদেশের চলমান পরিস্থিতি পর্যালোচনার জন্য ভারতের সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডারদের নির্দেশ দিয়েছেন সে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হলে শান্তিরক্ষার স্বার্থে যুদ্ধের জন্য প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন তিনি। প্রতিবেশী দেশটির গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর এমন বক্তব্য বাংলাদেশের নিরাপত্তার জন্য উদ্বেগের হিসেবে দেখছে দেশের কূটনৈতিক এবং নিরাপত্তা বিশ্লেষকরা। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় সীমান্ত হত্যার শেষ কোথায়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোরাব হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, এছাড়া অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর আকমল হোসেন। দর্শক, আপনি আলোচনায় অংশ নিতে পারেন, টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে ফোন করতে প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন মতামত, প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন ফেসবুকেও। যাচ্ছে মূল আলোচনা বিষয় সীমান্ত হত্যার শেষ কোথায়। প্রথমে আমি শুরু করতে চাই সোরাব হাসান, আপনাদের আমি শুরু করতে চাই। আপনি জানেন যে গত বৃহস্পতিবার একটি কিশোর তরুণী ১৩ বছর বয়সের স্বর্ণা দাসকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে বিএসএফ, এবং সে ব্যাপারে বাংলাদেশে এই প্রথমবারের মতো বাংলাদেশ তীব্র প্রতিবাদ করেছে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমবিসির মাধ্যমে ভারতীয় হাইকমিশনের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং বিচার দাবি করেছে। এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? না, বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে, বিচার দাবি করা হয়েছে। এটি তো কী বলবো, যে বাংলাদেশ তার ভূমিকা, বাংলাদেশের পক্ষে সরকার তার ভূমিকা রেখেছে। যদিও ঘটনার পরপরই প্রতিবাদ জানানো হয়নি। বিষয় হচ্ছে, প্রতিবাদ তো এর আগেও জানানো হয়েছে, কখনো মৃদুস্বরে, কখনো উচ্চকণ্ঠে, কিন্তু কাজ হচ্ছে না কেন? ৬ মাস পরপর তো দুই দেশের সীমান্তরক্ষীরা বৈঠক করে, হয় ভারতে, হয় দিল্লিতে, না হলে ঢাকায়। এবং বৈঠকে আপনি যেটি সূচনায় বললেন যে সবসময় বলা হয় যে সীমান্তে হত্যা শূন্যে নামেই আনা হবে। কেন সেটা নামানো হলো না, নামানো হচ্ছে না, যাচ্ছে না? এছাড়া আরেকটি অঙ্গীকার আমরা প্রায়ই দেখি বৈঠকের পর, সেটা হচ্ছে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হবে না। কিন্তু আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। সীমান্তে যদি কেউ পাসপোর্ট ভিসা ছাড়া এক দেশের নাগরিক অন্য দেশে প্রবেশ করে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার অনেক উপায় আছে। প্রথমত হচ্ছে তাকে আটক করতে পারে, তাকে জেলে পাঠাতে পারে, অবৈধভাবে প্রবেশের দায়ে তার বিচার করতে পারে। কিন্তু সীমান্তে দেখলেই মানুষকে গুলি করে হত্যা করা হবে,
এটি বিএসএফ একটা অতীতের অনেক ঘটনায়, এই ঘটনায় কোনো ব্যাখ্যা নাই, কিন্তু অতীতে অনেক ঘটনায় যে চোরাচালানিরা তাদের উপর আক্রমণ করে এবং সেই আক্রমণ প্রতিহত করার জন্য, আত্মরক্ষার জন্যে তাদের গুলি করতে হয়। এটি হচ্ছে আমাদের যে পুলিশ বাহিনী অতীতে যে কাণ্ড করেছে, যে বন্দুকযুদ্ধের যে দোহাই দিত, যে অপরাধী বা আসামি তাদের উপর আক্রমণ করেছে এবং তারা পাল্টা আক্রমণ করেছে বা পাল্টা গুলি। মানে বিএসএফ এই ধরনের আষাঢ়ের ফাঁদের, অর্থাৎ আষাঢ়ের গল্পগুলো গল্প বলে এবং সেটি নিজের দেশের হলে তো নিজের দেশের বিএসএফ তার দেশের নাগরিকদের হলে তার দেশের সরকার বা নাগরিকরা তার বিচার চাইতে পারে, কিন্তু যেহেতু বিএসএফ ভারতের শান্তি রক্ষী বাহিনী, সীমান্ত রক্ষী বাহিনী, সেখানে আমরা কি করতে পারি? এক হচ্ছে কূটনৈতিকভাবে এটি কঠোরভাবে বলা, 6 মাস পর যে বৈঠকগুলো হয়, 6 মাস পর পর সেই বৈঠকে কি আলোচনা হয় এটি প্রকাশ করতে হবে, কি সিদ্ধান্ত হয় এটি প্রকাশ করতে হবে। এবং পরবর্তী, আমি মনে করি 6 মাস অপেক্ষা নয়, পরবর্তী 1 মাস 2 মাস 3 মাস অন্তত। সৌরভ ভাই, আমি একটি প্রসঙ্গ উত্থাপন করি যে আমরা দেখেছি গত 15.5 বছর আমরা বিভিন্ন সময় দেখেছি যে সরকারের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটি নতজানি পররাষ্ট্রনীতি ছিল ভারতের প্রতি বাংলাদেশের, এবং যে অর্থাৎ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে প্রতিবাদ লিপিটি দেওয়া হয়েছে তার একটি লাইনে উল্লেখ করতে চাই, বাংলাদেশ সরকার এ ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি রোধে এবং সব সীমান্ত হত্যা তদন্ত পরিচালনা দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচার আওতার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে। অর্থাৎ এবারই কিন্তু একটা স্ট্রং প্রতিবাদ কিন্তু জানানো হয়েছে। না জানানো হয়েছে, কিন্তু সেটি যাদের প্রতি জানানো হয়েছে তারা সেটি আমলে নেবে কিনা বা নেওয়ার প্রয়োজন বোধ করবে কিনা। আপনি এর পাশাপাশি যদি দেখেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর যে ভাষ্য, যে কেউ এটাকে প্রচ্ছন্ন হুমকি বলবেন, কেউ বলবেন যে এটি ভয় দেখানো হতে পারে। হ্যাঁ, এখন এটি কি করতে হবে? নিশ্চয়ই এই দুই দেশের মধ্যে সীমান্তের বিষয়টি বাদ দিয়েও একটি আস্থা অনাস্থার সম্পর্ক তৈরি হয়েছে। অর্থাৎ সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটি অনেকটাই ছেদ ঘটেছে। এটি ভারতের পত্রপত্রিকা, ভারতের কূটনীতিক এবং ভারতের নীতি নির্ধারকদের কথা লেখায় কিন্তু এটি প্রমাণিত হয়। মানে না, কিন্তু আমি যেটা বলতে চেয়েছি যে 9 বছরে যে ভারতের সঙ্গে তো অর্থাৎ আওয়ামী লীগের যে ভালো সম্পর্ক ছিল, এটি নতজানু সম্পর্ক ছিল, কোর্ট আনকোর্ট সবাই বলা হয়, কিন্তু সে সময় তো 9 বছরে 245 জন বাংলাদেশিকে নির্বিচারে হত্যা করা হয়েছে বা নির্যাতনের ভেতরে হত্যা করা হয়েছে। তাহলে তখন কারা করা হয়েছে? তখন কেন বিএসএফের পক্ষ থেকে একটা তারা ব্যাখ্যা দেওয়া হয় যে এটি আমরা যেমন এখানকার পত্রপত্রিকায় বা এখানকার গণমাধ্যমে আসে তাদের দাবি, আমি এটা সত্যাসত্য আমরা জানি না, যে তাদের গুলিতে ভারতীয় নাগরিকরাও নিহত হয়। এখন যেটাই বলা হয় তো চোরাচালানি অথবা অবৈধভাবে প্রবেশ, দুটোই তো বেশিরভাগ ক্ষেত্রে চোরাচালানির কথা বলা হয়, এবং চোরাচালানি হয় সেটাও অস্বীকার করার উপায় নেই। এখন একজন চোরাচালানির বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে? তাকে দেখামাত্র গুলি করবে, মেরে হত্যা করবে? প্রশ্ন হচ্ছে এখানে এই সীমান্ত, যে কোনো দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্তে সব জায়গায় কোথাও না কোথাও বিরোধ থাকেই। ভূখণ্ড নিয়ে বিরোধ থাকে, চলাচল নিয়ে বিরোধ থাকে, দুই দেশে পছন্দ অপছন্দ নিয়েও বিরোধ থাকতে পারে, কিন্তু তার একটা সমাধান হতে হবে আলাপ আলোচনার মধ্য দিয়ে। আরেকটি কথা বলা হয় যে ভারত সরকার, কেন্দ্রীয় সরকার এখানে যাদের পাঠানো হয় তারা অবাংলাভাষী, অর্থাৎ অন্য দেশি, মারাঠি হতে পারে, হিন্দিভাষী হতে পারে। হিন্দিভাষী তো ভারতের সবাই হিন্দি ভাষা জানে, তামিল, তেলুগু, যারা এখানকার মানুষের ভাষাই বোঝে না, এমনকি তারা যে সীমান্তে থাকে ওপারে পশ্চিমবঙ্গের মানুষের ভাষাও বোঝে না। এটি ভাষাগত একটা সমস্যা আছে, কিন্তু তারা কেন, যারা বাংলা ভাষায় শুনতে অভ্যস্ত না বা বুঝতে পারে না, তাদেরই এখানে পাঠানো হয়। দ্বিতীয় হচ্ছে যে এটি ভারত বড় দেশ, তারা কি এটা ভাবে যে আমরা যেটা বলবো সেটাই হবে? তাহলে তো আর সম্পর্ক হয় সবসময় সম অংশীদারিত্ব থাকে না। কিন্তু সমতার, আমি আরেকটা জায়গায় আপনাকে প্রশ্ন করতে চাই যে 13 বছরের একজন কিশোরী স্বর্ণা দাস,
একটা নিষ্পাপ কিশোরী বলা যেতে পারে, তাকে হত্যা করা হলো, তার আগে ফেলানিকে হত্যা করা হলো, যেটা গ্লোবালি কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল ফেলানি হত্যার। আপনি জানেন যে তার মেরে তাকে তার কাটায় ঝুলিয়ে রাখা হয়েছিল। একইভাবে তার 13 বছর পরে এই স্বর্ণা দাসকে, একটি কিশোরীকে হত্যা করা হলো। তারা কিভাবে জড়িত এই চোরাচালানের সঙ্গে, বা এটি কেন, এই নিষ্ঠুরতাটা কেন? না, এখন প্রথমত চোরাচালানি হলেও তো হত্যা করতে পারে না, তাকে আইনের আওতায় আনবে, তাকে জেলে পাঠাতে পারে, তাকে বিচার করতে পারে, বাংলাদেশে ফেরত পাঠাতে পারে, বাংলাদেশ সরকারকে বলতে পারে যে তোমাদের লোক আমাদের এখানে বিনা কাগজপত্রে ঢুকেছে। মানে পুরো এটা একটা মনস্তত্ত্ব যে একটা কাজ করছে যে আমি যেটা করব সেটি মানতে হবে। তো এই মনস্তত্ত্ব একটা বিগ তো তার চেয়েও বেশি। কারণ যেটা বলা হয় যে বাংলাদেশ ভারতের সীমান্তের যে হত্যাকাণ্ড হয়, এটা পৃথিবীর আর কোনো সীমান্তে এত বেশি হত্যার হয় না। এখন সরকার প্রতিবাদ করেছে, আমরা দেখতে চাই যে দিল্লি কি রেসপন্স করে। আমি আসবো সরব ভাই আপনার কাছে, আবারও আমি আসবো। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনি বলুন যে অর্থাৎ বাংলাদেশ প্রতিবাদ করেছে এবং বিচারের আওতায় আনার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে, কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি যে ফেলানিকে যে হত্যা করা হয়েছিল এবং যে বিজেপি সদস্য হত্যা করেছিল, অর্থাৎ তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে এবং এই মামলাটি ভারতের সুপ্রিম কোর্টে আছে এবং সেখানেও কিন্তু ঝুলে আছে, কোনো অর্থাৎ তার কোনো প্রতিক্রিয়া নেই। ভারতের মানবাধিকার সংস্থাগুলো কিন্তু এই ব্যাপারে প্রতিবাদ করেছিল, বাংলাদেশের পক্ষ থেকেও মানবাধিকার সংস্থাগুলো বলেছিল। কিন্তু তারপরও এই যে নির্বিচারে হত্যাকাণ্ড, নির্যাতন, একটি বড় দেশ আমাদের পাশে আছে, তারা আবার সুন্দর সম্পর্ক বাংলাদেশের সঙ্গে গড়তে চায়, কিন্তু যে ধরনের কর্মকাণ্ড তারা করছেন, অর্থাৎ অনেক ক্ষেত্রে বিশেষ করে স্বর্ণা দাস এবং ফেলানির মতো হত্যাকাণ্ড, যেটা অন্তত হৃদয়কে স্পর্শ করে যে হত্যাকাণ্ডগুলো, এর কেন ঘটছে? বিচার কেন হচ্ছে না? বিচার কি আদৌ হবে কিনা, যেটি বলেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলেছে, বিচার কঠিন ভাষায় তারা এটি উল্লেখ করেছে। সেলিম ভাই, এটা খুবই যৌক্তিক প্রশ্ন আমাদের এখন। আমি সৌরভ ভাই যা বলেছেন সেখান থেকেও যদি কিছুটা কথা ধার নেই, সেটা হচ্ছে গত 15 বছরের যে আমাদের আচরণ ছিল, আপনিও যেটাকে কোট আনকোট বলছেন যে একটা নতজানু পররাষ্ট্রনীতি আমরা অনুসরণ করেছি, সেই জায়গা থেকে আমাদের তো বার্গেনিংয়ের কোনো স্ট্রেংথই আমরা তৈরি করিনি। আমাদের পররাষ্ট্রনীতির জায়গাটায় কেন এরকম হয়েছে সেটা মোটামুটি দাগে আমাদের কিন্তু এখন জানা। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রণব মুখার্জি, রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কিন্তু পরিষ্কার করে বলে গেছেন যে তিনি বাংলাদেশের নির্বাচনে কিভাবে বই লিখে বলে গেছেন যে কিভাবে তিনি প্রভাব বিস্তার করেছেন, কিভাবে ডকুমেন্টেড ব্যাপার, যে তারা কিভাবে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রেখেছেন, বসিয়েছেন, সেই বিষয়গুলো খুবই পরিষ্কার। ফলে কেন তারা কোনো রকমের প্রতিবাদ দাঁড় করাতে পারেননি সেটার ব্যাখ্যা নতুন করে খোঁজার মতো কিছু নেই। কিন্তু এখন এই যে নতুন পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এখন আছি, এখন যে রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে কায়েম হয়েছে সেটার কিন্তু চেহারাটা ভিন্ন। এই মেসেজটা কিন্তু আমাদের এই কড়া প্রতিবাদের মধ্য দিয়ে কিন্তু গেছে। এই প্রতিবাদটাকে যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র যদি রিড করতে না পারেন, তাহলে সেটা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের যে জায়গাটা আছে সেই সম্পর্কটাকে পূর্বের যে হিসেব নিকাশ সে অনুযায়ী যদি ওনারা হিসেব নিকাশ করেন তাহলে সেটা হবে না। এখন ওনারা আমাদের চাইতে বড় দেশ, আমাদের চাইতে শক্তিশালী দেশ, কিন্তু এই শক্তি এখনকার সময়ে কিন্তু সব অস্ত্র দিয়ে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ দিয়ে কিন্তু আর সব হিসেব নিকাশ কিন্তু হয় না। এখন আমরা যে বিচারের প্রশ্ন তুলছি, আমরা বিচারের জায়গাটা আমরাও বা বিগত সরকারের কি করেছে আসলে, আমরা যে ফেলানির হত্যার বিচারের কথা বলছি সেটা কিন্তু সেখানকার মানবাধিকার কর্মীরা বিচারের জন্য মামলা করেছিলেন কিন্তু সেই বিজেপি সদস্যের বিরুদ্ধে, সেটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। কিন্তু আমাদের তরফ থেকে কি আমরা কোনো কিছু করেছি কিনা? আমরা এই যে ক্রমাগতভাবে আমরা 2 দশকের কথা একটা রাফ হিসাব আইন সালিশ কেন্দ্র এবং অধিকারের হিসাব থেকে দেখছি 1200-র উপরে কিন্তু বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। আমরা বর্ডারের কথাটা বলতে গেলে কিন্তু আমি আইনজীবী হিসেবে একটা বিষয় যদি উল্লেখ না করি তাহলে মিথ্যা বলা হবে। সেটা হচ্ছে নোম্যান্স ল্যান্ডে মনে করেন আপনার যদি কেউ অনুপ্রবেশের ঘটনা ঘটে, তাদের কিন্তু সেই আন্তর্জাতিক আইন অনুযায়ী এখতিয়ার আছে হচ্ছে ওপেন ফায়ার করার জন্য। কিন্তু এই বিষয়টাকে কম্প্যাশনেটলি দেখতে হবে এই কারণে, বাংলাদেশের সাথে ভারতের যে সীমানা, সেই সীমানাগুলোতে উভয় দিকেই কিন্তু আপনার একটা আত্মীয়তার সম্পর্কও কিন্তু গড়ে উঠেছে। আপনার ছিটমহলের ঘটনাগুলো মনে আছে, ছিটমহলগুলো যখন হস্তান্তর করছে মানুষের অশ্রু আমরা কিন্তু দেখেছি, মানে সেই তাদের সম্পর্কগুলো যেন মনে হচ্ছে রীতিমতো আলাদা হয়ে যাচ্ছে, এরকমের একটা
সম্পর্কের জায়গাগুলো কিন্তু তৈরি হয় প্রত্যেকটা বর্ডারেই, সেটা পৃথিবীর যে কোনো দেশের বর্ডারগুলোতে যদি আপনি খেয়াল করেন। যেমন আমি যদি মেক্সিকোর বর্ডারগুলোতে কি হয় সেটা যদি নজর দিই, মেক্সিকোর বর্ডারেও কি এরকম ক্রমাগতভাবেই প্রতি বছর এরকম শখানেক 200-250-200 মতো রেগুলার গুলি করে মারার ঘটনা ঘটে? নিশ্চয়ই না। সেখানে আমেরিকার সরকার কিন্তু সিরিয়াস সব ব্যবস্থাগুলো নিয়েছে, যে পরিমাণ বিরাট উঁচু দেয়াল তুলে দিয়ে রীতিমতো তার উপর কাটাতে আর কোনোভাবেই যেন পার হতে না পারে। সুড়ঙ্গ কেটে তো সেখানে এপার থেকে ওপারে পুরো 1.5 মাইল 2 মাইল গুলি করে কিন্তু হত্যা করছে না, তারা তাদেরকে গ্রেপ্তার করছে, গ্রেপ্তার করে হয়তো আবার তাকে ফেরত দেওয়ার চেষ্টা করছে, পুশব্যাক করার চেষ্টা করছে সেই জায়গায়। এখন এই বাংলাদেশের সীমান্তের এই জায়গাগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। যদি আমরা প্রথমত হচ্ছে আমরা এই ভারতের বিএসএফ এর বিচার যদি ভারতেই করে, সেক্ষেত্রে তাদের এক ধরনের পলিটিক্যাল কারণে হোক, ডিপ্লোমেসির কারণে হোক, এক ধরনের ইমিউনিটি তারা পেয়ে যাচ্ছে। সেটা তো আসলে ফেলানির ঘটনা থেকেই পরিষ্কার। আমরা 11 জায়গা থেকেও যদি হিসাব করি, তাহলে আমরা যদি ক্রমাগতভাবে এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে, তাহলে আমরা আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যমগুলোতে, আমরা আইসিসিতে কেন যাব না? আমরা তো রাষ্ট্র হিসেবে সেখানেও বিচার দিতে পারি। আমরা তাদের সাথে ক্ষমতায় না পারি, কিন্তু আমরা তাদের সাথে তো কৌশলে পারার সুযোগ আছে। আমরা হত্যা বন্ধে সেই পজিটিভ স্টেপগুলো নিতে চাই কি না, আমরা স্টেট হিসেবে সেই জায়গাতে অভিযোগকারী হিসেবে আমরা আন্তর্জাতিক এই অপরাধ বিচারালয় যেখানে আছে সেখানে আইসিসিতে আমরা যেতে পারি কিনা, সেই যাওয়ার তো সুযোগ তো আছেই। কারণ আপনি সংখ্যাটা যেটা আমরা বলছি, এই সংখ্যাটা যদি আইসোলেটেড ইনসিডেন্ট বলে আমরা লতে একটা কথা বলি, যে আপনি একটা ক্রিকেট খেলার সময় একটা বল এসে যদি আপনার ঘরের কাঁচ ভেঙে দেয়, দ্যাট ইজ এ কমপ্লিটলি আইসোলেটেড ইনসিডেন্ট। তো আইসোলেটেড ইনসিডেন্টকে আসলে অফেন্স হিসেবে ধরা হয় না, কিন্তু প্রতিদিনই যদি কেউ ক্রিকেট খেলতে গিয়ে আপনার ঘরের আয়নাগুলো ভাঙতে থাকে, সেটা কিন্তু আইসোলেটেড ইনসিডেন্ট না। বাংলাদেশের ক্ষেত্রে এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো কিন্তু নিয়মিত, এবং এটা অভ্যাসে পরিণত হয়েছে বাংলাদেশের নাগরিককে ঢুকে মারা। এবং নোম্যান্স ল্যান্ডের কথাটা যদি আপনি বাদও দেন, আপনি হয়তো মনে আছে আপনার সাতক্ষীরা গ্রামের ভিতরে ঢুকে এসে গুলি করে হত্যা করে তারপরে বিএসএফ চলে গেছে, এই ঘটনা কিন্তু ঘটেছে। এখানে তো বর্ডারের কোনো ব্যাপার না। আমি আর একটি প্রসঙ্গ আপনার কাছে তুলে সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি জানেন গত 15.5 বছর আওয়ামী লীগের যে একটা নতজানু পররাষ্ট্রনীতি ছিল, যেটি আপনি বইয়ের উল্লেখ করেছেন, যে সেখানেও কীভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল ভারত এবং তার তোষণ নীতি, সকলেই এগুলো আমরা জানি। তারপরেও হত্যাকাণ্ডগুলো ঘটা হয়েছে এবং রাষ্ট্রের অর্থাৎ প্রধানের থেকে কিন্তু কোনো প্রতিবাদ আমরা লক্ষ্য করিনি, যেটি আজকে আমি লক্ষ্য করেছি। আমি একটু কোট আনকোট বলি, যেটা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এসব হত্যাকাণ্ড কিন্তু একতরফা, যারা সীমান্ত অতিক্রম করে তারা নিতান্তই সাধারণ মানুষ, আপনাদের রাষ্ট্র দখল করার কোনো ইচ্ছা, পরিকল্পনা বা ক্ষমতা তাদের নেই, তাই তাদেরকে হত্যা করা আসলে এক প্রকার নিষ্ঠুরতা এবং এই নিষ্ঠুরতা বন্ধ হওয়া প্রয়োজন। এই যে আসছে, অর্থাৎ প্রধান উপদেষ্টার কাছ থেকে একটা কড়া যে প্রতিবাদটা আসছে, অর্থাৎ তিনি একটা ইন্টারভিউতে বলেছেন, এর ফলাফল কি হতে পারে? অর্থাৎ এটা কি তারা কি আমলে নেবে কিনা যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন একটি ডেফিনেটলি আমলে নেবে বলে আমি বিশ্বাস করি, এবং এই বিশ্বাসটাই করতে চাই। কারণ এই ল্যাঙ্গুয়েজটার ভাষা যদি ওনারা না বোঝেন, তাহলে আমাদের সাথে কূটনৈতিক সম্পর্কটা তৈরি হবে না। আর ওনারা যে বুঝেছেন, আমলে নিয়েছেন, সেটার বহিঃপ্রকাশ কিন্তু রাজনাথ সিংয়ের যে নির্দেশনা আছে বর্ডার সিকিউরিটি ফোর্সকে যুদ্ধের জন্য তৈরি হয়ে থাকতে বলা, সেটা তো আসলে ইঙ্গিত দেয় যে ওনারা সিরিয়াসলি নিচ্ছেন বিষয়টাকে, অন্তত এখন নেওয়ার শুরু করেছেন ওনারা। তা আমরা বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে আসলে টেনশন তৈরি হোক সেটা আমরা চাই না। এই সীমান্তে হত্যা বন্ধ হোক, বন্ধ হওয়ার জন্য আসলে যে কূটনৈতিক আলাপ আলোচনাগুলো চালানো প্রয়োজন, যে ভারসাম্য থাকা প্রয়োজন আছে আসলে এই আলোচনাগুলোর মধ্যে, সেটা বিগত 15.5 বছর আমরা কিন্তু দেখিনি, সেটা কিন্তু হয়নি। এখন অন্তত সেটার পথটা অন্তত উন্মোচন হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে, শুরু হয়েছে অন্তত আমাদের নিজেদের কথাটা বলা। যে ল্যাঙ্গুয়েজে গেল সেটা সত্যিকার অর্থে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি এক্সপেক্ট করেছিলেন কিনা, না, এক্সপেক্ট কিন্তু করিনি, কারণ গত 15 বছরে সেরকম এক্সপেক্ট করার মতো কোনো ঘটনা ছিল না। কিন্তু এই শক্ত বার্তাটা তো গেছে, এটা কমিউনিকেট হয়েছে, ফলে আমার মনে হয় যে আমরা সূচনা করলাম ওই জায়গাটা, আমাদের আত্মমর্যাদা ফিরে পাওয়ার এবং নাগরিক হিসেবে আমার আরেকজন নাগরিকের সুরক্ষা নিশ্চিত করার জায়গায় রাষ্ট্র তার প্রথম স্টেপটা আমার মনে হয় যে নিয়েছে। ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। আমি এই পর্যায়ে যাচ্ছি অধ্যাপক ডক্টর আকমাল হোসেন স্যার, আপনার কাছে আমি যাচ্ছি, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, আপনি বলুন যে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে? বিশেষ করে আমরা দেখতে পেরেছি যে আমাদের যে ছাত্র জনতার যে অর্থাৎ অভ্যুত্থান এবং বিপ্লব হলো, তারপরে কিন্তু বাংলাদেশ একটি আলাদা এন্টিটি পেয়েছে, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে একটি মর্যাদার দিকে কিন্তু
এগুচ্ছে বলে অনেকে বলবার চেষ্টা করেছেন যে নতজানু পররাষ্ট্র নীতি এতদিন ভারতের সঙ্গে ছিল, তার থেকে বাংলাদেশ একটি নতুন জায়গায় শিফট হচ্ছে, এবং সেই পর্যায়ে এই সীমান্ত হত্যাকাণ্ড যে অর্থাৎ একজন কিশোরী স্বর্ণা দাসকে হত্যা করা হলো, একটা সাধারণ কিশোরী থেকে হত্যা করা হলো, এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, কড়া প্রতিবাদ করা হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টাও তার ইন্টারভিউতে বলেছেন যেটি মেনে নেওয়া যায় না। আসলে কোন জায়গায় দাঁড়াবে বাংলাদেশ ভারত সম্পর্ক? এই বিষয়ে কথা বলতে গেলে আমার মনে হয় এই গত 15.5 বছর সময়টাকেও আমাদের টেনে আনা উচিত। কেননা বাংলাদেশে যে শাসকরা ছিলেন তারা ভারতের খুব বিশ্বস্ত মানুষ বলেই বলা হতো, এবং ভারত খুব সন্তুষ্ট ছিল যে আওয়ামী লীগ থাকলে তাদের কি বলে স্বার্থ রক্ষা করবে, বিশেষ করে তাদের নিরাপত্তার স্বার্থ। এবং সে কারণে যখনই বাংলাদেশের সরকারের বাইরে থেকে মানুষজন বা একাডেমিক মহল থেকে যখন বলা হতো যে ভারতের অনেক কিছুই ঠিক নেই, দ্বিপাক্ষিক সম্পর্কের অনেক ইস্যুতে যখন আপনি আপনার ন্যায়সঙ্গত দাবি উত্থাপন করতেন, যেমন তিস্তা নিয়ে কথা বলা যেতে পারে, তিস্তার পানি বন্টনের বিষয়টা বহু মানে সরকারের বাইরের লোকজন যখন বলেছে, তখন সরকারের তরফ থেকে যে প্রতিক্রিয়া হয়েছে মন্ত্রীদের, বিশেষ করে আমরা বলবো যে তারা মনে করেছেন যে এইটা এমন গুরুত্বপূর্ণ নয়, তিস্তা থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ জিনিস আছে। তার মানে, এবং এই যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হাসান মাহমুদের আগে যিনি ছিলেন, তিনি এমনভাবে দ্বিপাক্ষিক সম্পর্কটা আমাদের সামনে তুলে ধরেছিলেন যে আমরা আসলে ভারতের কি বলা যায় উপরই নির্ভর করবো আমাদের স্বার্থ উদ্ধারে। মানে উনি বলতেন কোট আনকোট হাজব্যান্ড ওয়াইফ রিলেশন, যেটি বিখ্যাত। আমি বলতে চাচ্ছিলাম না, আমার কাছে মনে হয় যে তার মতো একটা মানে নির্বোধ, আমি একটা খুব কঠিন কথা শব্দ বলি, এটা একটা নির্বোধের মতো উচ্চারণ হয়েছে। যাই হোক, তো এখন অশ্লীল শব্দ এটি স্যার, জি অশ্লীল বলতে শব্দটি অশ্লীল শব্দ, হ্যাঁ অশ্লীল শব্দ, মানে এটা কোনো ডিপ্লোম্যাটের কাছ থেকে এই ধরনের শব্দ আসার কথা। তো আমি বলছিলাম যে ধরুন সেই অধ্যায় তো শেষ হয়ে গেছে, এখন যারা ক্ষমতাসীন তাদের কাছ থেকে বাংলাদেশের জনগণ একটা পরিবর্তন চাচ্ছে, এবং সেই পরিবর্তনটা একটা মৌলিকভাবে বলা হচ্ছে যে আগের যে জমানা সে থেকে ভিন্ন হবে। এবং লক্ষ্য করার বিষয় যে এই যে সীমান্ত হত্যা নিয়ে ভারতের দিক থেকে সবসময় যখনই আপনার সীমান্ত রক্ষীদের যে প্রধান, অর্থাৎ আমাদের বিডিআর এবং ওদের বিএসএফ এর যিনি হেড, তারা যখন সীমান্ত নিয়ে সম্মেলন করতেন দু দেশের যেখানেই হোক, মানে হয় একবার বাংলাদেশে আরেকবার ভারতে, তখন দুটো কথা বলা হয় যখন এই বিষয়টা নিয়ে আলোচনা করা হতো যে এই হত্যাকে শূন্য পর্যায়ে নিয়ে আসা হবে, এক। দুই হচ্ছে যে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হবে, এটা ভারতের দিক থেকে সবসময় বলা হতো। এবং আমরা পত্রপত্রিকা, আমাদের সাংবাদিকরা এটা লিখতেন যে ভারত এটা আমাদের বলেছে, কিন্তু কোনো সময়ই আমরা দেখিনি যে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে। তার মানে ভারত মুখে যা বলেছে কাজে সেটা। স্যার, আরেকটা প্রশ্ন এর সাথে সংযুক্ত করতে চাই। আপনি নিশ্চয়ই জানেন 2024 সালের 21 জানুয়ারি বাংলাদেশের অর্থাৎ একজন বিজেপি সদস্যকে কিন্তু তারা গুলি করে হত্যা করেছে, এবং তারও প্রতিবাদ কিন্তু তৎকালীন সরকার কিন্তু করে না। এই ব্যাপারে কিন্তু বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এবং যারা সিভিল সোসাইটি আছে তারা কিন্তু কোশ্চেন রেজ করেছিল যে বাংলাদেশের বিজেপি সদস্যকে তারা নিষ্ঠুরভাবে গুলি করে হত্যা করেছে, তারও কিন্তু আনুষ্ঠানিক প্রতিবাদ আমরা লক্ষ্য করিনি। এই প্রসঙ্গে কি বলবেন যে সাধারণ মানুষ তো মারছে, কিন্তু আমাদের সিকিউরিটি ফোর্সকে তারা হত্যা করছে? আমরা মানে আওয়ামী লীগের গত মেয়াদে 15.5 বছরে আমার বিবেচনায় পররাষ্ট্র নীতি ভারতের দিকে ঝুঁকেছিল, অর্থাৎ বাংলাদেশের যে আরো বন্ধুদের দরকার
সেটার থেকে বড় চিন্তাটা ছিল কিভাবে ভারতকে আমরা সন্তুষ্ট করতে পারি, যে কারণে আমরা ভারতে আমাদের ভেতর দিয়ে ট্রানজিট দিতে চেয়েছি, নদী বন্ধ করে আপনার রাস্তা করে দিয়েছি, আমাদের মাটি থেকে আমরা বলছি যে সমস্ত ভারত বিরোধী শক্তি তাদেরকে ধরে ধরে ভারতের হাতে তুলে দিয়েছি, বাণিজ্যিক ভারসাম্যহীনতাকে মেনে নিয়েছি, অনেক ধরনের সুবিধাই তো আমরা ভারতকে দিয়েছি। এবং কি আমাদের নেতারাও তখন মাঝে মাঝে বলেছেন আমরা তো সবই দিচ্ছি। তো সুতরাং এই জিনিসটা যে আপনার যে একতরফা একটা সম্পর্ক ছিল। এবং আমি সীমান্ত হত্যার ব্যাপারে আরেকটি পয়েন্ট বলি, যে আচ্ছা পাকিস্তান যুগেও তো আমাদের সাথে একটা বৈরী সীমান্ত ছিল, অর্থাৎ ভারত পাকিস্তান কখনোই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে ছিল না। তা আমরা তখন তো আমাদের এই পূর্বাংশে, আমরা পশ্চিমের কথা জানি না, পূর্ব অঞ্চলে বা তখনকার পূর্ব পাকিস্তানের সীমান্তে এরকম কোন হত্যা কথা আমরা তেমন শুনিনি, বলতে গেলে আমার তো জানা নেই। এবং এটা যে ঠিক যে আমরা তো সীমান্তের দুপারে যে মানুষগুলো তারা তো আত্মীয় স্বজন। তো আপনি হঠাৎ করে র্যাডক্লিফ সাহেব লাইন টেনে দিলেন, বাস দেশ ভাগ হয়ে গেল। একজনের রান্নাঘর পাকিস্তানে পড়লো, শোবার ঘর ভারতে পড়লো, এরকম অবস্থাও ছিল। তো আত্মীয় স্বজনের বাসায় যেতে হলেও যাওয়ার যে তাগিদটা, সেই তাগিদটা তো থাকতেই পারে। অবশ্য বলতে পারেন যে ওভার দি ইয়ার্স সেটা আস্তে আস্তে কমে গেছে, সীমান্তে কাঁটাতার দিয়ে দিয়েছে। তা কিন্তু এই যে মানুষের যে সীমান্তে যে শুধু আপনার চোরাচালান করে এটা তো নয়, এমনকি আমাদের দেশের ভেতরে এসেও তো ভারত সীমান্ত রক্ষীরা গুলি করে গেছে। অর্থাৎ কৃষকদের উপরে গুলি করেছে, তারা অনেক কিছু করেছে, যারা আমাদের কৃষকরা মানে এবং ধরেও নিয়ে গেছে, তাদেরকে ধরে নিয়ে কাঁটাতারের কাছে যে ক্ষেত, সেখানে চাষাবাদ করতে গেছে, তখন গুলি করেছে। কিন্তু আমরা যথাযোগ্যভাবে প্রতিবাদ করতে পারিনি। একটা মৌখিক মানে একটা যেটাকে বলা যায় যে আপনার মানে রুটিন একটা প্রতিবাদ করেছে। না স্যার, আরেকটি প্রশ্ন আমি ছোট্ট একটি প্রশ্ন করতে চাইছি আপনাকে। আপনি বলুন যে স্যার, আপনি তো নিজেই বললেন যে ভারতকে গত 15.5 বছরে একতরফাভাবে ট্রানজিট সুবিধা, বন্দর, জ্বালানি, বিদ্যুৎ সমস্ত কিছুই দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। কিন্তু এই যে দিয়ে দেওয়া হলো, তারপরেও ভারতের এমন একটা আচরণ কেন বাংলাদেশের প্রতি হলো, এবং বিষয়টা কি ছিল স্যার? কেন তাদেরকে এত দেওয়া হলো এবং এত নতজানুর পরেও কেন ঘটনাগুলো ঘটলো, তার কারণটা কি স্যার? ভারত এই অঞ্চলে নিজেকে, এমনি আমি যেটা সবসময় বলি, আমার বিভিন্ন লেখাতেও বলেছি, যে ভারত হচ্ছে এই অঞ্চলের প্রিএমিনেন্ট পাওয়ার। প্রিএমিনেন্ট মানে তার স্যার আমি আপনার কাছে এখানেই আসবো, একটি বিরতিতে আমাদের যেতেই হচ্ছে, এরপরে আবার আপনার কাছে আমি আসবো। দর্শক, আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। আলোচনা বিষয় সীমান্ত হত্যার শেষ কোথায়, এবং এ পর্যায়ে আবারও যাচ্ছি প্রফেসর ডক্টর আকমাল হোসেন আপনার কাছে। আপনি যেখানে শেষ করছিলেন যে এই হত্যাগুলো আমাকে প্রশ্ন করছিলেন যে কেন ভারত এরকম করে আমাদের সাথে। জি, এই প্রশ্নটি। হ্যাঁ, তো এখন ব্যাপার হলো, ভারত যদি খুব ন্যাচারাল লিডারশিপ দেয় সেটা হতে পারে। মানে ভারতের যে মানে অ্যাডভান্সমেন্ট, মানে ধরুন সব দিক দিয়ে, অর্থনীতি বা ডিফেন্স বা ইত্যাদি, শিক্ষা দীক্ষা, টেকনোলজি, মানে আপনার স্বাভাবিক যে নেতৃত্ব দেওয়া একটা অঞ্চলে, অন্যান্য অনেক অঞ্চলে আছে, একটা বড় শক্তি থাকে, তার আশেপাশে অন্যান্য যে শক্তি, ছোট ছোট রাষ্ট্র থাকে, তারা তাকে মেনে নেয়, এবং যে কারণে আপনার একটা আঞ্চলিক যে সংগঠন সেটাও এগিয়ে যায়। কিন্তু ভারতের ক্ষেত্রে তো আমরা তা দেখছি না। ভারত 47-এর পার্টিশন হওয়ার আগেই নেহেরু এক বক্তৃতায় বলছিলেন যে আমাদেরকে
মানে সামনে এশিয়ার নেতৃত্ব দিতে হবে এবং আমেরিকা, রাশিয়া, চীনের পর 4th পাওয়ার হবে ভারত। তো ভারতের ভেতরে একটা নেতৃত্বের মধ্যে এই যে আকাঙ্ক্ষা এবং যেটা তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছে, সেটা কিভাবে আমাদের উপরে চাপে রেখে বা আমাদেরকে দিয়ে তার যে আকাঙ্ক্ষিত কাজ করার মধ্যে, এটা আমরা শুধু না, আপনি প্রতিবেশী নেপালের দিকে তাকান, পাকিস্তান বিশেষ কেস বাদই দিলাম, মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ। ফলে ভারতের এই যে আধিপত্য, এই আধিপত্য কথাটাকে আবার অনেকে মানে না, তারা বলতে চায় যে না না এটা আধিপত্য না, এটা আমাদের বন্ধুত্ব। তো আমার মনে হয় ভারতের যে অধিপতি হবার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা ভারতকে চালিত করে এই কোনো কিছুকে গুরুত্ব না দেওয়া, এবং বাংলাদেশের নেতৃত্বের দুর্বলতা থাকার কারণে ভারতের এই যে অধিপতি থাকার যে ইচ্ছা, সেটা আরো বাস্তবায়ন হয়েছে। তার মানে আমরা আমাদের ন্যায়সঙ্গত দাবি তুলতে পারিনি, এবং শেখ হাসিনার শেষ দিকেও এসে হঠাৎ করে বললেন তিস্তা ব্যাপারে, ভারতের থেকে ঘুরে আসার পর, যে না আমরা ভারতকে দিয়ে তিস্তার সমস্যার সমাধান করব। তিস্তা তো ভারতেরও নদী, অথচ তিস্তা যে ভারতের নদী, এটা কি আমরা নতুন করে কথা বলতে দরকার ছিল? এটা তো আমরা জানি যে তিস্তা ভারতের নদী, এবং তিস্তা আপনার মনমোহন সিং এর আমলেই তিস্তা প্রায় সমাধান হয়ে যাওয়ার কথা ছিল। তো সুতরাং এই যে নেতৃত্বের দুর্বলতা বা আমাদের একটা অনুগত থাকার মানসিকতা, এগুলো আপনার এই বর্ডারের ক্ষেত্রে আপনি ইয়ে করতে পারেন, এর প্রতিফলন দেখতে পাই। ধন্যবাদ স্যার। আমি আসবো আবারও আপনার কাছে, আমি এই পর্যায়ে যাচ্ছি। সৌরভ হাসান, আপনার কাছে আমি যাচ্ছি। আপনি বলেন যে অর্থাৎ বর্ডারে কিলিংয়ের ঘটনাগুলো বলেছেন যে যারা চোরা কারবারির সঙ্গে জড়িত, সেই কারণে অধিকাংশ ঘটে থাকে। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচের অনুসন্ধানে উঠে এসেছে বিএসএফ কীভাবে সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা না করে, সতর্ক না করে নির্বাচনে গুলি চালায় একটা। অন্যটি বলেছেন হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে, তাদের অর্থাৎ তদন্তে এসছে ট্রিগার হ্যাপি অর্থাৎ এক্সেসিভ পাওয়ারের ব্যবহার। অন্যদিকে অপরাধী হিসেবে সীমান্ত হত্যার শিকার ব্যক্তিরা হয় নিরস্ত্র থাকে অথবা তাদের কাছ থেকে বড় জোর কাস্তে লাঠি ও ছুরি থাকে। তাহলে কেন গুলি করবে তারা? আচ্ছা, কেন গুলি করে এটা তো মানে আমরা বলতে পারবো না। একটা তো আকমল ভাই বলেছেন, জ্যোতির্ময় বলেছেন যে তাদের মধ্যে এক ধরনের আধিপত্য মানসিকতা আছে, এক ধরনের কর্তৃত্ববাদিতা আছে, কর্তৃত্ববাদিতা। আর আমাদের মধ্যে অনৈক্য, এটি একটি যেটি আলোচনায় আসেনি, সেটা হচ্ছে আমাদের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে কোনো দেশে, ভারত বলেন, চীন তো এক কেন্দ্রিক রাষ্ট্র, যে কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে যত বিরোধ থাকুক না কেন রাজনৈতিক দলগুলোর মধ্যে, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একটা মতৈক্য থাকে, একটা সংহতি থাকে। কিন্তু আমাদের এখানে কিন্তু 53 বছরে সেটি গড়ে তুলতে পারেনি। আজকে যদি আমরা বলি যে বিভাজনই দায়ী করছেন আপনি, হ্যাঁ, বিভাজন তো দায়ী। বিভাজন প্রতিপক্ষকে শক্তি দেয়, প্রতিপক্ষ তখন যে কোনো সিদ্ধান্ত নিতে ভয় পায় না। কিন্তু বাংলাদেশের 17 কোটি মানুষ যদি এক হয়ে, অর্থাৎ তার প্রতিনিধিত্ব সরকার প্রশাসন, রাজনৈতিক দল এক হয়ে যদি প্রতিবাদটা করে, কিন্তু আমরা দেখেছি কি আওয়ামী লীগ আমলে, বিএনপি আমলে তারা তাদের দলীয় স্বার্থকে বড় করে দেখেছে জাতীয় স্বার্থের চেয়ে। কিন্তু ভারতের ক্ষেত্রে কিন্তু সেটি হয়নি। চীনের সাথে যখন বিরোধ হলো তখন কংগ্রেস, বিজেপি তারা একসঙ্গে বসে একটা অভিন্ন অবস্থান নিয়েছে, অর্থাৎ বিরোধী দল সরকারকে সমর্থন করেছে। আমরা এখন অনেকেই বলি যে 15 বছর নতজানু পররাষ্ট্রনীতি ছিল, কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকতে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমরা কতজন বলেছি। এটাও আমাদের দুর্বলতা। আজকে আমরা শেখ হাসিনার বা আওয়ামী লীগের অনেক খুব কঠোর ভাষায় নিন্দা করতে পারি, কিন্তু যখন ক্ষমতায় ছিল তখন যদি নিন্দা করতাম তখন ওই সরকারও মানে কি বলে আমাদের বক্তব্য আমলে নিতে বাধ্য হতো, এবং আমাদের যে প্রতিপক্ষ প্রতিবেশী
ভারতও নিতে হতো, যে শেখ হাসিনার কণ্ঠ বা আওয়ামী লীগের কণ্ঠই একমাত্র বাংলাদেশের রিঅ্যাকশন তো হয়েছে খুব কম, খুব এটি ফালানির রিঅ্যাকশন হয়েছে, এটা একটা মানবতা বিরোধী অপরাধ হিসাবে। কিন্তু পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে যে অনৈক্য, আপনি দেখুন বিএনপি আমলে কি ছিল। এখন দুই দিক থেকেই, এক হচ্ছে যে ভারত যে কোনো দেশ, বাংলাদেশ যেমন তার নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন, পৃথিবীর যে কোনো দেশে কিন্তু উদ্বিগ্ন থাকবে, এবং কোনো প্রতিবেশী বা অন্য কোনো দেশের দ্বারা তার নিরাপত্তা বিঘ্নিত হবে এটা কেউ চাইবে না। এখন ছোট বড় রাষ্ট্রের কথা বলছি না, কোনো দেশ যদি মনে করে যে আমি আমার ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ দেব, তাহলে সেই দেশ তো তার পাল্টা আক্রমণ করবে, পাল্টা ব্যবস্থা নেবে। সুতরাং আমাদের জাতীয় সংহতি, জাতীয় ঐক্য, এটি হচ্ছে প্রধান আমাদের নিরাপত্তার জন্যে, আমাদের এই প্রতিবেশীর সাথে বোঝাপড়ার জন্য। কিন্তু এই বোঝাপড়াটা আমরা করতে পারিনি। আপনি স্বাধীনতার পর দেখুন না, পরবর্তীকালে আমরা অনেকেই বলেছি যে শেখ মুজিবুর রহমান ছিলেন, বঙ্গবন্ধু ছিলেন জাতীয়তাবাদী, সত্যিকার জাতীয়তাবাদী নেতা, কিন্তু তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তো আমরা তাকে রুশ ভারতের দালাল হিসেবে চিহ্নিত করেছি, বিশেষ করে ভারতের দালাল হিসেবে। এটিও কিন্তু আমাদের জাতীয় চরিত্রের মধ্যে এই দ্বিচারিতা আছে। সুতরাং এর থেকে বেরিয়ে আসতে হবে। এর অর্থ না যে এই আমাদের দ্বিচারিতা ভারতকে ট্রিগার হ্যাপি করতে উৎসাহিত করবে। অবশ্যই এটা নিন্দনীয়, অবশ্যই এর প্রতিবাদ করতে হবে, এবং এই ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে প্রয়োজনে আমরা আন্তর্জাতিক সংস্থার কাছেও যেতে পারি। কিন্তু আমাদের মানবাধিকার আবার একই সঙ্গে ঐক্যবোধ, একটা রাষ্ট্র কেন হয়? একটা রাষ্ট্র হয় এই একটি ভূখণ্ডের মানুষের মধ্যে একটা ন্যূনতম সংহতি থাকবে, ন্যূনতম অভিন্ন বাসনা থাকবে, অভিন্ন আকাঙ্ক্ষা থাকবে, নাহলে তো রাষ্ট্র হয় না। কিন্তু আমাদের এই বিশেষ করে যারা রাজনীতি করেছেন তারা ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, জাতীয় স্বার্থের উপরে তারা গোষ্ঠী স্বার্থকে অগ্রাধিকার দিয়ে। ছোট্ট একটা প্রশ্ন আপনাকে করি, যে আপনি জানেন যে ব্যাপক আলোচনা হচ্ছে, অর্থাৎ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কিন্তু এক ধরনের, অনেকে বলেছেন এক ধরনের প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন, যে তাদের নিরাপত্তা বাহিনীকে বলেছেন বাংলাদেশের প্রতি নজর রাখতে। অনেকে মনে করছে একটি প্রচ্ছন্ন হুমকিও বাংলাদেশের প্রতি দিয়েছে। প্রথমেই বলি যে ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটা ভুল, যে যেটি আকমল ভাই বললেন যে কর্তৃত্ববাদিতা বা এক ধরনের মানসিকতা যেটি প্রতিবেশীকে ভয় পাইয়ে দেয়। ভারতের সাথে একমাত্র এই আওয়ামী লীগের 15 বছর বলি বা তারও আগে 2 বছর বলি, ভারতের একমাত্র এই দক্ষিণ এশিয়া ভারতের একমাত্র বন্ধু দেশ ছিল বাংলাদেশ। সেই বন্ধুত্ব তারা রক্ষা করবে কিনা এটা তাদের উপর নির্ভর করবে, কারণ পাকিস্তান তাদের বন্ধু না, নেপালের সাথে বিরোধ আছে। আর যদি বলেন ভুটান তো খুবই তার শ্রীলঙ্কার সাথে বিরোধ আছে, আর এই মালদ্বীপের সাথে কি হলো সেটা আমরা জানি। সুতরাং একটা রাষ্ট্র তার এমনকি যদি আঞ্চলিক শক্তি হতে চায় তাহলে সেই আঞ্চলিক শক্তির মতো ব্যবহার করতে হবে, আচরণ দেখাতে হবে। আর সম্পর্ক, দ্বিপক্ষীয় সম্পর্ক সবসময় হয় সমতার ভিত্তিতে, দেবে আর নেবে, মেলাবে মিলেবে। যদি একতরফা দিয়েই যান বা নিতেই থাকেন তাহলে সম্পর্ক হবে না। তবে বাংলাদেশ ভারতের মধ্যে অনেকগুলো বিষয় আছে, সীমান্তেগুলি হচ্ছে এটি সমস্যা, তিস্তার পানি আমরা পাচ্ছি না, এটি সমস্যা। ব্যবসায়িক যে আমাদের সম্পর্ক, বাণিজ্যিক যে সম্পর্ক, আমাদের বিনিয়োগ, ভারতীয় বিনিয়োগ আছে, তা সুতরাং এর নিরাপত্তাও কিন্তু, এই বিনিয়োগ যা নিরাপদ থাকে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। অর্থাৎ ভারতের তো অনেক প্রকল্প অর্থাৎ বন্ধ আছে, এবং তারা বন্ধ আছে, সেটি যত দ্রুত সম্ভব সেটি চালু করা উচিত। যতই আমাদের মধ্যে ঝগড়া থাকুক বা আমি আবারও ফেরত আপনার কাছে আমি আসবো এই পর্যায়ে। আমি জ্যোতির্ময় বড়, আপনি বলুন যে এই যে রাজনাথ সিংয়ের যে একটি, মানে অনেকে বলবার চেষ্টা করেছেন যে এক ধরনের হুমকি ধমক দিয়েছেন বাংলাদেশের প্রতি, এবং সোহরাব হোসেন বলেন যে একটি বড় দেশ হিসেবে তার যে ভূমিকা থাকবার কথা, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে তার সেই সম্পর্কগুলো কিন্তু নাই দৃশ্যমান সকল রাষ্ট্রের সঙ্গে। সোহরাব হোসেন বলেন যে বাংলাদেশে একমাত্র ভালো বন্ধু ছিল তার, কিন্তু এই যে সম্প্রতি যে হুমকি দিলেন যে তার সেনাবাহিনীকে নজর রাখতে হবে, এই বিষয়টিকে আপনি কীভাবে দেখেন?
দেখুন, এটা তো একটা চাপ প্রয়োগ করার কৌশল তো পরিষ্কার। ধরেন বাংলাদেশ রাষ্ট্রের প্রতি হুমকি এই মুহূর্তে ধরেন এই ধরনের যুদ্ধের হুমকি দেওয়া, এটা এই সময়ের আসলে পার্সপেক্টিভে খুবই শিশুসুলভ আচরণ। ওনারা আমাদেরকে হুমকি দিলেন, কিন্তু এই যে ওনাদের যে ইনভেস্টমেন্টের কথা বলা হচ্ছে, যেটা সৌরভ ভাই বলছেন যে খুব দ্রুত আবার এগুলোকে চালু করা প্রয়োজন, এই জায়গাটা বরঞ্চ আমি একটু অন্যভাবেই বিষয়টাকে দেখতে চাই। যেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আসলে কিছুটা কথা এসছেও, সেটা হচ্ছে সবগুলো যে সমস্ত বড় বড় প্রকল্পগুলো বাংলাদেশে আছে, মেগা প্রকল্প যেগুলো, সবটাই আসলে বিচার বিশ্লেষণ না করে আবারও সেই পুরনো ফাঁদের মধ্যে পা দিয়ে সবগুলো জাস্ট শুরু করে দেওয়া বা চালু করে দেওয়ার চাইতে এগুলো প্রপারলি স্ক্রুটিনি করা দরকার। কোন কোন প্রকল্পগুলো আসলে আমাদের জন্য লাভজনক, কোনটা থেকে আসলে আমাদের বন্ধুরাষ্ট্র সমস্ত সুবিধাগুলো তুলে নিয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো আমাদের পুনর্বিবেচনা করা প্রয়োজন। এই জায়গাটাও আসলে যদি আমরা সঠিকভাবে মেসেজটা দিতে পারি, তাহলে রাজনাথ সিংয়ের হুমকির ভাষাটাও নিশ্চয়ই বদলাবে। কারণ তাদের এখানে বিলিয়ন বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট কিন্তু অলরেডি হয়ে আছে, যেটা কমপ্লিট করতে না পারলে কিন্তু তাদেরও অর্থনৈতিক নানান ধরনের সমস্যার মধ্যে পড়তে হবে। আমরা নিজেরাও নানান ধরনের চাপের মধ্যে আছি। ধরেন আমি আসলে কোনোভাবে হিসেব বুঝে পাই না যে ভারত থেকে এখনও পর্যন্ত কেন আমাদেরকে পেঁয়াজ আমদানি করে খেতে হয়। মানে এটাকে ইচ্ছাকৃতভাবে আমাদেরকে নির্ভরশীল করে রাখার প্রকল্প ছিল বিগত সরকারগুলোর। তাহলে পেঁয়াজের মতো একটা জিনিস যেখানে আমাদের এখন এক একটা জমিতে 3 ফসল পর্যন্ত ফলছে, 3বার ফসল ফলানোর ঘটনা ঘটছে, যেখানে আমরা একবারই ফলাতে পারিনি স্বাধীনতার পূর্ববর্তী বা পরবর্তী সময়গুলোতে। তাহলে পেঁয়াজ তো ইভেন আমাদের কাছে যেটা মনে হয়েছে, এই যে আমি উদাহরণ হিসেবেই তুলছি একটা বিষয়, এরকম অনেকগুলো বাণিজ্যিক সম্পর্ক আমাদের সাথে ভারতের সাথে আছে, যেগুলো আমরা চাইলেই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারি। সেই জায়গাগুলোতে আমাদের মনে হয় যে এমফাসাইজ করা প্রয়োজন। আমরা পরনির্ভরশীলতার জায়গা থেকে কীভাবে উঠে আসবো। এখন আপনি হুমকিগুলো দিচ্ছেন, যুদ্ধের হুমকি, বর্ডার গার্ডকে প্রস্তুত থাকার কথা বলা, তাদের বিএসএফকে প্রস্তুত থাকার কথা বলা। 30 সেকেন্ডে বলুন যে এই যে হুমকি যে দিল, এখানে রিলেশনের ক্ষেত্রে কী অবস্থা দাঁড়াতে পারে? অর্থাৎ তারা আমাদের, অর্থাৎ বাংলাদেশকে তারা হুমকি দিবে, তারা ডম্বর বাঁধ খুলে দেবে, বন্যা সৃষ্টি করবে, হুমকি দিবে, সেক্ষেত্রে রিলেশনটা, সীমান্ত হত্যা করবে, সব কাজগুলো করবে, আবার বিভিন্ন সুযোগ সুবিধাও তারা গ্রহণ করবে, এটা কীভাবে চলবে? এই সুযোগ সুবিধাগুলোকে আমাদেরও পুনর্মূল্যায়ন করতে হবে, যেগুলো আসলে বিনা প্রশ্নে বিগত সরকারগুলো দিয়েছে। আমি সেই জায়গাটাই আসছি যে তারা যখন কূটনৈতিক সম্পর্কটা আমরা যেভাবে চিন্তা করেছি, সেটা হচ্ছে একটাই কূটনৈতিক আমাদের নীতি ছিল, সেটা হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। এই সো কল্ড ভেগ একটা টার্ম, যে টার্মের মাধ্যমে হচ্ছে আমরা কোনো রকমের বার্গেনিং স্ট্রেংথে যেতেই পারিনি। নেপালের সাথে তাদের বৈরিতা আছে, নেপাল কিন্তু পরিষ্কারভাবে দাঁড়িয়ে বলেছে, তাদের যখন তেল নিয়ে সমস্যা হচ্ছে যে তোমাদের তেল আমরা নিব না, তখন কিন্তু তাদের সাথে ভারতেরই কিন্তু নরম হয়ে গিয়ে তাদের সাথে কিন্তু বার্গেনিংয়ে বসতে হয়েছে যে তেল কীভাবে তারা নেপালের কাছে বিক্রি করবে সেই জায়গাতে। ফলে আমরা ওই জায়গাটায় নিতে পারবো না কেন? নেপাল আমাদের চাইতে অনেক ছোট একটা দেশ, অনেক কিছু নেই যা আমাদের সব কিছুই আছে। ওদের এই মানসিকতার পরিবর্তন হওয়াটা খুব জরুরি। যে আমি অর্থাৎ পরিবর্তন হয়েছে, একটি রেজিমের পরিবর্তন হয়েছে, স্বৈরতান্ত্রিক রেজিমের পরিবর্তন হয়েছে, এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা দেখছি একটা স্ট্রং অবস্থান আমরা লক্ষ্য করছি এখন। এক্ষেত্রে অর্থাৎ বাংলাদেশের অবস্থাটা কি দাঁড়াবে? আমি মনে করছি যে সবে তো আসলে শুরু। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে যেহেতু হচ্ছে তারা এটাকে সাধুবাদ জানিয়েছে, তারা বলেছে আমাদের সাথে সম্পর্কটা রাখবে, এই সম্পর্কটা এখন তৈরি করা আসলে কি তাই? আমি ধন্যবাদ, আমি সময় দিতে ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি যাচ্ছি অধ্যাপক ডক্টর আকমল হোসেন। আপনি স্যার বলুন, আমাদের সময় অনেক কম, যে রিলেশনটা কি দাঁড়াবে? একদিকে হুমকি, একদিকে ডম্বুরবাদ খুলে দেওয়া, অন্যদিকে সীমান্ত হত্যায় নানা কারণে, অর্থাৎ এই বিষয়টা কীভাবে দেখছেন? অর্থাৎ এই গত রেজিমের প্রতি তাদের একটা মহামায়া মহব্বতের কথা অনেকে বলবার চেষ্টা করে থাকেন, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? পরিবর্তিত বাংলাদেশ যেটা আর কি এখন, গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে কি হবে? আমাদের দেশে 5ই আগস্টের পর যে রাজনৈতিক পরিবর্তন হলো, সাথে সাথে ভারতের এটার যে প্রতিক্রিয়া, মানে সরকারি পর্যায়ে একটা প্রতিক্রিয়া তো আছে, আরেকটা হচ্ছে বেসরকারি। যেমন আমি ভারতীয় অনেকগুলো বেসরকারি টেলিভিশনের খবর তখন শুনেছি, তাদের যে সংবাদ পরিবেশনার যে কৌশল, তাতে মনে হচ্ছে যে বাংলাদেশ এই 5ই আগস্টের পর একদম মানে ইয়েতে নষ্ট হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশে পরিবর্তনের পেছনে আইএসআই জড়িত, বাংলাদেশের পরিবর্তনের পেছনে আমেরিকা জড়িত,
এবং বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর খুবই অত্যাচার হচ্ছে। এই যে একটা মানে নেতিবাচক প্রচারণা শুরু হলো, এবং এইটা বাংলাদেশকে কিভাবে দেখা হয় যে আমাদের ডক্টর ইউনূস যেটা বলেছেন, আমি মনে করি খুব ভালো একটা কথা বলেছেন, যে বাংলাদেশে ভারত শুধু আওয়ামী লীগকেই মনে করছে প্রগতিশীল শক্তি, আর বাদ বাকিরা সবাই হচ্ছে মৌলবাদী শক্তি, আমার একটা ধারণা, মানে মৌলবাদী। তো এই যে মৌলবাদের যে ছবি তারা তাদের একটা মাইন্ডসেট করে রেখেছে, তার মানে বাংলাদেশ আজকে যে অবস্থা এসছে, ভারতের উপর আমাদের নির্ভরশীলতা আমরা করতে চাচ্ছি না, রাখতে চাচ্ছি না। এখন ভারত তাতে তো তাদের স্বার্থের কথা তারা ভাবছে যে তারা হয়তো সেই স্বার্থ আগের মতো থাকবে না। স্যার একটা প্রশ্ন, যে সবকিছুতেই তারা মৌলবাদ খোঁজার চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশের জনগণ তো সভরেন, অভিপ্রায় আছে, তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, কারণটা কি এটির? আওয়ামী লীগ সরকার যে কোনো বিরোধিতাকেই আপনার স্বাধীনতার চেতনা বিরোধিতা বলছে, স্বাধীনতার বিরোধিতা আওয়ামী লীগ বলেছে না, রাইট? মানে বিরোধিতা মানেই হচ্ছে স্বাধীনতার চেতনা। এটা একটা মানে আওয়ামী লীগের বিরোধিতা করাই মানে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা, এমন একটা। এবং সেইভাবে ভারতও তাই, যে ভারত যদি মনে করে, এবং ভারতীয় যারা মানে সিভিল সোসাইটি যাদের বলা হয়, এমনকি একাডেমিকদের মধ্যে, আমি অনেক গেছি, মানে ভারতে গেছি বিভিন্ন সময়ে, যে সেখানেও একাডেমিকদের মধ্যে এক ধরনের লক্ষ্য করা গেছে যে আওয়ামী লীগ ছাড়া বাদ বাকিরা হচ্ছে আপনার ভিলেন, রাইট? ওই তো সুতরাং এই জিনিসটা রাজনাথ সিং এর কথাটা আমি খুব অবাক হচ্ছি না, যে তারা নিজেদের যে গোড়ামি, নিজেদের যে মানে কি বলা যায়, তাদের যে যেটাকে আমি আগেই বলেছি যে ডমিনেশন, এই ডমিনেশনটাকে ওই থেকে, ডমিনেশনের ইচ্ছা থেকে আপনার আমাদেরকে বলতে পারে যে আমরা, রাজনাথ সিং যেটা বলেছেন যে বাংলাদেশের ব্যাপারেও করে নিয়েছেন। এখন ব্যাপার হলো যে দুটো ইস্যু উনি বললেন, সেটা তো ইউরোপে হচ্ছে বা মধ্যপ্রাচ্যে হচ্ছে, বহু দূরের ব্যাপার। ভারতের শেষ কথা হবে স্যার, পলিসিতে সেগুলো সরাসরি মানে সম্পর্কিত না, বাংলাদেশকে তারা নিয়ে এসছে সেই ব্যাপারে। তো সুতরাং এটা তো বিস্ময়কর ব্যাপার, এটা তো ওই তাদের অধ্যত্ত। আপনি 10 সেকেন্ডে যদি বলেন একটু শেষ বক্তব্যটা। না, একটা হচ্ছে যে প্রথম হচ্ছে রাজনাথ সিং এর যে যদি বাংলাদেশকে প্রতিপক্ষ ভাবে, সেটি অত্যন্ত ভুল হবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। তবে আমার মনে হয় যে রাজনাথ সিং এর এই বক্তব্যের বাংলাদেশই একমাত্র লক্ষ্যবস্তু নয়। ভারতের সাথে চীনের সীমান্ত আছে, পাকিস্তানের সীমান্ত আছে, সবাইকে মিলেই সেটি বলেছেন আমার ধারণা, আর সবাইকে মিলে বলেছে। কিন্তু তিনি যে কথাটি বলছেন যে ভারত শান্তিকামী, সেটি বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সেটি তাকেই প্রমাণ করতে হবে যে ভারত শান্তিকামী, অশান্তি চায় না। ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আওয়ার ডেমোক্রেসি আজ এখানে শেষ করছি, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।